নমস্কার সবাইকে, সিক্রেট সায়েন্সে সবাইকে স্বাগতম জানাই। আমরা অনেকেই প্রথম দেখায় প্রেমে পড়েছি। এই লাভ অ্যাট ফার্স্ট সাইট অর্থাৎ প্রথম দেখায় প্রেম, এটা চলে আসছে প্রাচীনকাল থেকে। অনেক গল্পেই প্রাচীন ভারতের অনেক বিখ্যাত চরিত্ররা হঠাৎ করেই প্রথম দেখায় প্রেমে পড়েছে। সেই রকম একটা গল্প আজ আমরা শুনব। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার একটি মিষ্টি গভীর প্রেমের গল্প। প্রাচীন ভারতের এক মহাশক্তিশালী রাজা ছিলেন দুষ্মন্ত। তখন রাজারা জঙ্গলে শিকার করতে যাওয়ার শখ পোষণ করতেন। রাজা দুষ্মন্ত বিশাল সেনাবাহিনী সঙ্গে নিয়ে পৌঁছলেন এক বিশাল অরণ্যের মাঝখানে শিকারের সন্ধানে। শিকার শেষে রাজার নজরে পড়ল নদীর পাশে ছোট্ট ছোট্ট ভিন্ন রঙের ফুলে সাজানো এক ছোট্ট কুটির। রাজা জানতেন এই অরণ্যে কর্ণমুনি বাস করেন। কর্ণমুনির সঙ্গে সাক্ষাতের আশায় রাজা সেনাবাহিনীকে বাইরে রেখে আশ্রমের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ মাত্রই আশ্রমের অপরূপ শান্ত পরিবেশ রাজাকে মুগ্ধ করল। হঠাৎই রাজার দৃষ্টি আটকায় এক অপূর্ব সুন্দরীর মিষ্টি হাসিতে। রাজা জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কার কন্যা? আর মহর্ষি কর্ণই বা কোথায়? আমি এসেছিলাম মহর্ষি কর্ণের সাথে দেখা করতে। সেই সুন্দরী কন্যা তখন বিনম্র কণ্ঠে উত্তর দিল, আমি মহর্ষি কর্ণের পালিতা কন্যা। আমার নাম শকুন্তলা। আমার পিতা ফল সংগ্রহের জন্য বাইরে গেছেন। আপনি অপেক্ষা করুন, নিশ্চয়ই ওনার সাথে দেখা হবে। রাজার হৃদয় তখন অশান্ত। তিনি শকুন্তলার অপরূপ সৌন্দর্যতে মুগ্ধ। যতই দেখছেন ততই তিনি আকৃষ্ট হয়ে পড়ছেন শকুন্তলার রূপে। রাজা নিঃসংকোচে নিজের প্রেম নিবেদন করেই ফেললেন। বললেন, তোমার মতো সুন্দরী আমি এর আগে কখনো দেখিনি। তোমার রূপে আমি মুগ্ধ। এই গভীর অরণ্যে তুমি এলে কি করে? তোমার অপরূপ রূপের রহস্যই বা কি? রাজার হঠাৎ এই প্রেম নিবেদনে কিছুটা লজ্জা পেয়ে গেল শকুন্তলা। তারপর বলল তার জন্মের কাহিনী, কি করেই বা সেই গভীর অরণ্যে কর্ণমুনির আশ্রমে বড় হয়ে উঠেছে। এককালে এক মহা তপস্বী তেজস্বী মুনি ছিলেন, যার নাম ছিল বিশ্বামিত্র। তিনি তপস্যার বলে নিজেকে ক্রমশ শক্তিশালী করে তুলছিলেন। বিশ্বামিত্র মুনির কঠোর তপস্যায় চিন্তিত হয়ে দেবরাজ ইন্দ্র সকল দেবতাদের বললেন, এভাবে কঠোর তপস্যার কারণে একসময় মহামুনি বিশ্বামিত্র অপরিসীম ক্ষমতার অধিকারী হয়ে যাবেন, যা তাদের দেবত্বকেও সংকটে ফেলতে পারে। সকলের পরামর্শে তিনি মেনকা অপ্সরাকে ডেকে পাঠালেন মুনির ধ্যান ভঙ্গ করার উদ্দেশ্যে। মেনকা ছিল অপূর্ব সুন্দরী ও গুণবতী। উদ্দেশ্য একটাই, রূপ দেখিয়ে বিশ্বামিত্রের মনঃসংযোগের বিঘ্ন ঘটান আর ধ্যান ভঙ্গ করা। মেনকা ইন্দ্রদেবকে বলল, বিশ্বামিত্র ভীষণ ক্রোধী। আমি ওনার ক্রোধের শিকার হলে আমার প্রাণও যেতে পারে। তাই একার পক্ষে মুনিকে রূপ ও কামের চক্রে ফাঁসানো অসাধ্য ব্যাপার। দেবরাজ ইন্দ্র সান্ত্বনা দিয়ে বললেন, কামদেব ও বায়ুদেব তোমাকে সাহায্য করবে এই ব্যাপারে। অবশেষে মেনকা পৌঁছালো হেমন্ত পর্বতে, যেখানে বিশ্বামিত্র মুনি ধ্যানে মগ্ন ছিলেন। বায়ুদেবের সহায়তায় প্রচণ্ড হাওয়ার দাপটে মেনকার শরীর থেকে কাপড় হাওয়ায় উঠতে শুরু করলো। এই অপরূপ দৃশ্যে মুনির মনে যেই একটু কামনা ও বাসনার জন্ম নিল, ঠিক সেই সময় কামদেব তার ক্ষমতা দিয়ে মুনির মনে তীব্র কামনার প্রকাশ ঘটালেন। মুনি কাম ও রূপের চক্রে তপস্যা ভুলে মেনকার প্রেমে পড়লেন। মুনির দিন কাটছে প্রেমের স্রোতে। বেশ কিছু সময় পর মেনকা গর্ভবতী হয়ে পড়ে। এই সময় মেনকা ও মুনির কথোপকথনে মুনির সম্ভ্রম ফেরে যে তিনি এতদিন তপস্যা থেকে অনেক দূরে চলে গেছেন। তখন তিনি নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করে আবার তপস্যা শুরু করার সিদ্ধান্ত নিলেন। তিনি মেনকাকে ত্যাগ করে তপস্যার উদ্দেশ্যে ঘর ছাড়লেন। কিছুদিন পর মেনকার কন্যা সন্তান জন্ম নিল। মেনকা সন্তানকে অরণ্যে রেখে স্বর্গে পাড়ি দিল। আর ওই সময় ওই অরণ্যে কর্ণমুনি তপস্যার উদ্দেশ্যে পৌঁছলেন। অনাথ এই কন্যা সন্তানকে দেখে তিনি নিজের আশ্রমে নিয়ে গেলেন লালন পালন করবার জন্য। যেহেতু ওই অরণ্য প্রচুর পরিমাণ শকুন দিয়ে পরিবেষ্টিত ছিল, কর্ণমুনি কন্যার নাম দিলেন শকুন্তলা। রাজা দুষ্মন্ত মুগ্ধ হয়ে শুনছিল শকুন্তলার কাহিনী। বেশ কিছু সময় এইভাবে অতিবাহিত হলো। শকুন্তলার রূপ ও আতিথেয়তায় মুগ্ধ হয়ে
তাকে বিয়ে করে রানীর মর্যাদা দিতে চাইলেন মহারাজ দুষ্মন্ত। শকুন্তলা তখন লজ্জায় বললেন, আমি আপনাকে বিবাহে ইচ্ছুক, তবে আমার পিতার সম্মতি প্রয়োজন। রাজা দুষ্মন্ত খুশি হয়ে বললেন, ক্ষত্রিয় মতে গান্ধর্ব বিবাহ গ্রহণযোগ্য, এতে মুনির অপমান হবে না। তুমি চাইলে আমি তোমার পিতার সম্মতি ছাড়াই তোমার স্বামী হতে পারি। যা শুনে শকুন্তলা বলল, মহারাজ, আপনি যদি আমাকে বিবাহ করেন তবে আমার সন্তানকে আপনার রাজ্যের উত্তরাধিকারী হিসেবে স্বীকার করতে হবে। মহারাজ সেই শর্ত মেনে নিলেন। এরপর দুষ্মন্ত ও শকুন্তলার গান্ধর্ব বিবাহ সম্পন্ন হয়। বিবাহ পরবর্তী বেশ কিছু সময় দুজনে মিলে আনন্দে কাটায়। তারপর দুষ্মন্ত তাকে প্রতিশ্রুতি দিয়ে নিজের রাজ্যে ফিরে যায় যে তিনি শীঘ্রই শকুন্তলাকে রাজপ্রাসাদে রানী হিসেবে নিয়ে যাবেন। রাজা দুষ্মন্ত আশ্রম পরিত্যাগ করবার কিছুক্ষণ পরেই মহামুনি কর্ণ ফলমূল সংগ্রহ করে আশ্রমে ফিরে এলেন। ফিরে এসেই তিনি আশ্রমের বাইরে থেকে শকুন্তলাকে ডাক দিলেন। শকুন্তলা তখন লজ্জায় মুনির সামনে এসে দাঁড়াতে পারল না। এদিকে মহামুনি কর্ণ শকুন্তলা বাইরে আসছে না দেখে দিব্যজ্ঞানে সমস্ত কিছু জানতে পারলেন। তার কন্যা শকুন্তলা গান্ধর্ব মতে রাজা দুষ্মন্তর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। ক্ষত্রিয়দের গান্ধর্ব মতে বিবাহ গ্রহণযোগ্য, তাই মুনি সমস্ত কিছু স্বীকার করে নিলেন। এইভাবে বেশ কয়েক মাস অতিবাহিত হলো। তবে রাজ্যে ফিরে যাওয়ার আগে দুষ্মন্ত তাদের ভালোবাসার চিহ্ন হিসাবে শকুন্তলাকে তার একটি ব্যক্তিগত রাজকীয় আংটি দিয়ে যায়। এদিকে শকুন্তলা তার স্বামীর স্বপ্ন দেখতে দেখতে দিন রাত্রি অতিবাহিত হতে থাকে। শকুন্তলা প্রায়শই দিবা স্বপ্নে মগ্ন থাকতো, এই ভেবে যে কোনো না কোনো দিন রাজসভা থেকে লোকেরা এসে তাকে রাজসভায় নিয়ে যাবে। আমরা সবাই ঋষি দুর্বাসার কথা জানি। একদিন মুনি দুর্বাসা ভিক্ষা করার জন্য মহামুনি কর্ণের আশ্রমে উপস্থিত হন এবং বাইরে থেকে ডাক দেন আশ্রমে যদি কেউ থেকে থাকে তাহলে ভিক্ষা প্রদানের জন্য। কিন্তু শকুন্তলা দুষ্মন্তের চিন্তায় এতটাই মগ্ন ছিল যে তিনি মুনির ওই ডাক শুনতে পাননি। এই সামান্য বিষয়ে ক্ষুব্ধ হয়ে ঋষি শকুন্তলাকে অভিশাপ দিয়ে বলেন যে সে যাকে স্বপ্ন দেখছে, যার চিন্তায় সে মগ্ন আছে, সে তাকে ভুলে যাবে। তো তিনি যখনই আশ্রম পরিত্যাগ করে যাবেন তখনই শকুন্তলার এক সখী দ্রুত মহামুনি দুর্বাসার কাছে এসে বললেন। শকুন্তলার বিভ্রান্তির কারণ তার ক্রোধ যে ন্যায়সঙ্গত নয় সেটা তিনি বুঝতে পারলেন এবং তিনি বললেন যে অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না, কিন্তু তার দেওয়া কোনো রাজকীয় স্মৃতিচিহ্ন তোমার কাছে থাকে এবং সেটা তুমি তাকে দেখাও, তাহলেই সে তোমাকে তখন চিনতে পারবে। এইভাবে দীর্ঘদিন কেটে যায়। শকুন্তলা ভাবতে থাকে যে কেন দুষ্মন্ত তার জন্য আর ফিরে আসেন। অবশেষে শকুন্তলা তার কিছু সঙ্গী সাথীদের নিয়ে মহারাজা দুষ্মন্তের রাজসভার দিকে রওনা দেন। পথে তাদের একটা নদী পার হতে হয়েছিল। নদীর গভীর নীল জলে বিমোহিত হয়ে শকুন্তলা তার হাত দিয়ে জলক্রীড়া করা মেতে ওঠে এবং তার অগোচরেই তার আঙুলে থাকা দুষ্মন্তের দেওয়া আংটিটি খুলে নদীর জলে তলিয়ে যায়। রাজসভায় এসে শকুন্তলা বিস্মিত হয় যখন দেখে তার স্বামী রাজা দুষ্মন্ত তাকে আর চিনতে পারছে না। তিনি অনেক মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন তার দেওয়া আংটির কথা, তাদের ওই প্রথম সাক্ষাতে প্রেম নিবেদনের কথা। রাজা দুষ্মন্ত কোনোভাবেই শকুন্তলাকে আর চিনতে পারল না। শকুন্তলা রাজপ্রাসাদ থেকে বিষণ্ণ মনে ফিরে আসার পর আশ্রমে খুব কষ্টে দুঃখে দিন কাটাতে থাকে। ইতিমধ্যে এক ফুটফুটে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় ভরত। এই ছোট্ট শিশু জঙ্গলের মধ্যে অন্যান্য জন্তু জানোয়ারের সঙ্গে ধীরে ধীরে বড় হতে থাকে। এদিকে শকুন্তলা যে নদীর জলে নিজের আংটি হারিয়েছিল সেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে এক জেলে। একদিন ওই জেলে তার জালে পড়া এক মাছের পেট কাটতে গিয়ে দেখে পেটের মধ্যে একটা রাজকীয় আংটি। দেখেই সে অবাক হয়ে যায়। রাজকীয় শিলমোহর চিনতে পেরে তিনি আংটিটি প্রাসাদে নিয়ে গেলেন পুরস্কারের আশায়। দুষ্মন্ত সেই আংটিটি দেখে তার সমস্ত কিছু পুরাতন স্মৃতি যেগুলো শকুন্তলাকে ঘিরে, সেগুলো সব কিছুই তার মনে পড়ে। অবিলম্বেই তিনি শকুন্তলাকে খুঁজতে রাজপ্রাসাদ ছেড়ে আশ্রমের দিকে রওনা দেন। আশ্রমে এসে দেখেন শকুন্তলা আশ্রমে নেই। তো তিনি অরণ্যে ঘুরতে থাকেন শকুন্তলাকে খুঁজতে। ঘুরতে ঘুরতে এক আশ্চর্যজনক দৃশ্য মহারাজ দুষ্মন্তের চোখে পড়ে। একটি অল্প বয়স্ক ছেলে একটি সিংহের মুখ খুলে তার দাঁত গুনতে ব্যস্ত ছিল। ছেলেটির সাহস ও শক্তি দেখে বিস্মিত হয়ে রাজা তার কাছে গিয়ে বললেন, তোমার নাম কি? ছেলেটি যা উত্তর দিল তা শুনে রাজা অবাক হয়ে গেলেন। ছেলেটি বলল,
তিনি রাজা দুষ্মন্তের পুত্র ভরত। রাজা সস্নেহে তাকে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করলেন, তোমার মাতা কোথায়? ছেলেটি তখন রাজা দুষ্মন্তকে তার মাতা শকুন্তলার কাছে নিয়ে যায়। রাজা দুষ্মন্তকে দেখার পর শকুন্তলার সমস্ত রকমের ক্রোধ, অভিমান সমস্ত কিছু নিমেষের মধ্যে মিলিয়ে যায়। রাজা তার কাছে ক্ষমা চান এবং সেখানেই রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার পুনর্মিলন ঘটে। আপনাদের ভালোবাসা ও সমর্থন এই যাত্রাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলবে। সঙ্গে থাকুন। যদি আপনাদের এই কন্টেন্টগুলো আরও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।